গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল পর্ব 10। হ্যাঁ, আজ রাতে আমি রোম ছাড়ছি। খুব ভালো। মাফিয়ারা লোক খুব খারাপ। যত তাড়াতাড়ি পালাতে পারো তত ভালো। একটা কথা জিজ্ঞেস করব, করো। জিনা কেন স্ট্রিপটিজ করে? ওটা ওর পেশা, খারাপ কি? আমাদের তো বাঁচতে হবে। এটা তো খারাপ পেশা। হয়তো তাই, বিশেষ করে এই এইডসের যুগে। তবে বেশি দিন নাই, জিনা হয়তো চাকরি পেয়ে যাবে। জিনা ভালো মেয়ে, ওকে বলবেন স্ট্রিপটিজ মোটেও ভালো পেশা নয়। বলবো, তুমি যে ওর জন্য ভেবেছ তাতে খুশি হলাম। নিচে দৌড় বাজল, উৎকীর্ণ হল গোপীনাথ। জিনার পিসি বোধ হয় দরজা খুলল নিচের তলায়। একটা মেয়েলি কণ্ঠ কি যেন জিজ্ঞেস করল। তারপর একজোড়া লঘুপা উঠে এলো উপরে। একটু বাদে যে এসে ঢুকলো তাকে বালিকাই বলা যায়। 15-16 বছরের একটা ফুটফুটে মেয়ে, পরনে হালকা নীল রঙের পুলোভার, গরম কাপড়ের প্যান্ট, পায়ে ভারী রাবারের সোলের জুতো, মাথায় খুব রংদার একখানা রাশিয়ান কানকার ঢাকার টুপি। ঘরে ঢুকেই গোপীনাথের দিকে ডান হাত বাড়িয়ে দিয়ে ইতালিয়ানে বলল মারিয়া, আমি জিনার বন্ধু। কর্মোদ্যম করে গোপীনাথ বলল, আমি গোপীনাথ। জানি, জিনা তোমার হুবহু বর্ণনা দিয়েছে। জিনা কোথায়? জিনা তোমার সঙ্গে এয়ারপোর্টে দেখা করবে। আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। গোপীনাথ একটু অস্বস্তি বোধ করে বলল, তুমি? তোমার বয়স কম, তুমি কেন এসব বিপদের মধ্যে এলে? মেয়েটি ভারী সুন্দর হাসি দিয়ে বলল, আমি বিপদ ভালোবাসি। গোপীনাথ তবু একটু কিন্তু কিন্তু করছিল। একবার জিনার মায়ের দিকে তাকালো। জিনার মা শুকনো গলায় বললে, ওকে অবিশ্বাস করার কিছু নেই। ও আন্তনিওর বোন। আন্তনিওর বোন? তাহলে তো সত্যি অবিশ্বাসের কিছু নেই। গোপীনাথ তৈরিই ছিল, উঠে পড়ে বলল, চলো। আমি কিন্তু তোমাকে একটা মোটর বাইকে চাপিয়ে নিয়ে যাব। ভয় পাবে না তো? না, ভয়ের কি আছে? সবাই বলে আমি বড্ড জোরে চালাই। রোমের রাস্তায় জোরে না চালানোই বুদ্ধির কাজ। মারিয়া হাসল। জোরে না চালালে তোমাকে বের করে নিয়ে যাব কেমন করে? এ পাড়া থেকে বেরোবার মোট 4টে পথ আছে। 4টার মধ্যে 3টে পথই ওরা বন্ধ করে দিয়েছে। কিভাবে? বন্ধ পড়ছে বলতে ওদের লোক 3টা মোড়েই পাহারা দিচ্ছে। আন্তনিওর ভয়ে ভিতরে এসে কেউ হামলা করেনি। কিন্তু এই অবস্থা বেশিক্ষণ চলবে না। ওরা শেষ অবধি বাড়ির ভিতরে ঢুকবে। তার আগেই তোমাকে বের করে নিয়ে যেতে হবে। তাছাড়া সময় বেশি নেই। 4 নম্বর পথটা কি নিরাপদ? মারিয়া ভ্রু কুঁচকে একটু ভাবল, তারপর বলল, তুমি 10 ফুট উঁচু থেকে লাফ দিতে পারবে? গোপীনাথ অবাক হয়ে বলল, তার মানে? 4 নম্বর পথ বলতে কিছু নেই। কিন্তু একটা ছাদ ডিঙ্গিয়ে ওপাশে পড়তে পারলে কোনো চিন্তা নেই। ওপাশে আমার মোটর বাইক রাখা আছে। গোপীনাথ বলল, পারব। তাহলে চলো, দেরি করলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। আমার জন্য তোমরা অনেক ঝুঁকি নিচ্ছ। ঝুঁকি আবার কিসের? এসব আমাদের কাছে জলভাত। মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমাদের আরো বড় বড় লড়াই করার আছে। চলো। গোপীনাথ জিনার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। সিঁড়িতে গোপীনাথের আগে আগে নামতে নামতে মারিয়া বলল, তো দৌড়াতেও হবে, তুমি দৌড়াতে পারবে তো? পারবো, তবে গত 1 সপ্তাহ কোনো ব্যায়াম করিনি। কিন্তু তোমার ফিগার তো ভালো, দেখতে বেশ শক্তপোক্ত। হ্যাঁ, আমি সহজে কাবু হই না। তাহলে পারবে। রাস্তায় বেরিয়ে চারদিকটা দেখে নিয়ে মারিয়া বলল, কোলের মুখে যে আড়াআড়ি রাস্তাটা দেখছো, ওটাই দৌড়ে পার হতে হবে। কারণ ডান দিকের একটা প্রান্তে রোদ পেতে আছে। হ্যাঁ, ওদিক থেকে ওরা আমাকে তাক করে গুলি চালিয়েছিল। জানি, ওই রাস্তায় তোমার দিকে আবার গুলি চলতে পারে। যদি ওরা দেখতে পায় তবে গলির মুখে
বাতিগুলো আমরা নিভিয়ে দিয়েছি। ওখানে তোমাদের পাহারা নেই? মাথা নেড়ে মারিয়া বলল, আছে, তবে এটা একটা খোলা রাস্তা, বাইরের গাড়ি টাড়ি যায়, কাজেই ওটা আমরা পুরোপুরি বন্ধ করতে পারিনি। করলে পুলিশ এসে ঝামেলা করবে, ট্রাফিক জ্যাম হবে। বুঝেছি। গোলের মুখে এসে সাবধানে ডাইনে বাঁয়ে দেখে নিল মারিয়া। সামনের রাস্তায় খানিকটা সত্যি অন্ধকার। মারিয়া চাপা গলায় বলল, এবার আমাদের পা দিকে খানিকটা দূরে যেতে হবে। ওই যে জলের কলটা দেখছো, আর পেছনে ডান দিকের গলিতে ঢুকে যেতে হবে, তারপর নিশ্চিন্ত। গোপীনাথ ব্যাগটা কাঁধের ওপর ফেলে বলল, চলো, আমি প্রস্তুত। মারিয়া যত জোরে ছুটতে পারে তত জোরে গোপীনাথ পারে না, অন্তত এখন পারছে না। 200 মিটারের মতো পথ মারিয়া এক লহমায় পার পেয়ে গেল। গোপীনাথ মাঝামাঝি পর্যন্ত যেতেই হাঁপাচ্ছিল। কে যেন সামনে থেকে চাপা গলায় বলল, জোরে জোরে দৌড়াও, দেখতে পাবে। জলের করের কাছটায় পৌঁছেই গিয়েছিল গোপীনাথ। একেবারে শেষ সময়ে আচমকা দূর থেকে একটা গুলির শব্দ হলো। কোথায় লাগলো কে জানে, কিন্তু গোপীনাথ একটা ধাক্কা খেয়ে উপুর হয়ে পড়ে গেল। দুজোড়া পা ছুটে এলো, দুজোড়া হাত তাকে প্রায় হিচড়ে গলির মধ্যে নিয়ে গিয়ে ফেলল। মারিয়া উদ্বিগ্ন গলায় বলল, তোমার কোথাও লেগেছে? গোপীনাথ উঠে দাঁড়িয়ে শরীরটাকে অনুভব করল, না, তার গায়ে গুলি লাগেনি। কাঁধের ব্যাগটা নামিয়ে সে বলল, সম্ভবত ব্যাগে লেগেছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। মারিয়া বলল, পরে দেখা যাবে, চলো, সময় নেই। মারিয়া বলল, পরে দেখা যাবে, চলো, সময় নেই। যে দুটি ছেলে তাকে টেনে এনেছিল তাদের দুজনের হাতেই ছিল পিস্তল। একজন এসে বলল, দূর থেকে চালিয়েছে বলে বেঁচে গেছো, নইলে ব্যাগ শুদ্ধ তোমাকে ফুটো করে দিত। মারিয়া গলির মধ্যে তাকে নিয়ে আরো প্রায় 200 মিটার গেল। কানা গলি, দারুণ ঘিঞ্জি। গলির শেষ প্রান্তের কাছাকাছি মারিয়া তাকে নিয়ে একটা বাড়িতে ঢুকল। সরু সিঁড়ি দিয়ে তরতর করে উঠে এলো 4 তলার ছাদে। গোপীনাথ একটু হাঁপাচ্ছিল। ধকল কম যাচ্ছে না, ব্যায়াম নেই, তারপর উদ্বেগ ও অশান্তি তাকে খানিকটা কাহিল করে মেরেছে। মারিয়া ছাদের রেলিংয়ের কাছে এসে বলল, বসে ছাদটা মাত্র 4 ফুট তফাতে, রেলিংয়ে উঠে দাঁড়ালে অনায়াসে লাফিয়ে ওপাশে পড়া যায়। তুমি নার্ভাস নও তো? গোপীনাথ বিভিন্ন মুখে হেসে বলল, আমার অন্য উপায় থাকলে এসব নিয়ে ভাবতাম, তবে লাফটা আমাদের প্রোগ্রামে তো ছিল না। এটা ধতপের মধ্যে নয় বলে বলিনি। মারিয়া রেলিংয়ের ওপর উঠে দাঁড়ালো। নিচে 4 তলার ছাদ, কিন্তু সেটা গ্রাহ্য না করে বিড়ালের মতো এক লাফ মেরে ওপাশের ছাদের রেলিংয়ের ওপর চলে গেল। ছাদে নেমে হাত বাড়িয়ে বলল, তোর ব্যাগটা দাও। গোপীনাথ ব্যাগটার হাতে চালান করে দিয়ে রেলিংয়ের উপর উঠলে। উচ্চতার ভয় তার আছে, তবে এখন তার কাছে এগুলো কোনো ব্যাপার নয়। সে একটু দাঁড়িয়ে ঝুল খেল, তারপর খুব জোরে নিজেকে ছুড়ে দিল ওপাশে, এমনভাবে যাতে রেলিংয়ে না থেমে ছাদে গিয়ে পড়া যায়। কিন্তু হিসেবের একটু ভুল হলো গোপীনাথে। চমৎকার লাফটা দিলেও পা ভালো করে না গোটানোর ফলে ছাদের রেলিংয়ে পা লেগে ও পাশের ছাদে গিয়ে পড়ল একেবারে কুমড়ো গড়াগড়ি খেয়ে। মারিয়াই তাকে তুলে দাঁড় করালো। তোমার লাগেনি তো? লেগেছে, ভালোই চোট হয়েছে, পা হাঁটু আর বা কোনোতে। শীতকাল বলে ব্যথাও হচ্ছে প্রচণ্ড, কিন্তু তা স্বীকার করে কি করে? সে বলল, না, তেমন কিছু নয়। এসো, আমাদের হাতে সময় নেই। মারিয়ার পিছু পিছু সে দোতলা অবধি নামল। দরজার ফাঁকা এবং পোড়া বলে মনে হচ্ছিল তার। জিজ্ঞেস করল, এটা কার বাড়ি? এবার এটা ভেঙে ফেলা হবে শিগগির। এসো। তারা একটা ঝুল বারান্দার মতো জায়গায় এলো। নিচে গলি। নিচের দিকে চেয়ে গোপীনাথ আতঙ্কিত গলায় বলল, তুমি বলেছিলে 10 ফুট, কিন্তু এই তো দেখছি 15 ফুটের কম হবে না। না না, অত নয়, 10 থেকে 12 হতে পারে। পারবে না? না পেরে উপায় কি? শোনো, লাফ দেওয়ার সময় শরীরটাকে স্প্রিং এর মতো করে নিবে, মাটিতে পড়েই পারলে গড়িয়ে নেবে একটু, তাহলে ইম্প্যাক্টটা টেরও পাবে না। গোপীনাথ বলল, চেষ্টা করব। আমি আগে নামছি,
মারিয়া রেলিংটা ডিঙিয়ে বিনা প্রস্তুতিতে লাফ দিল। অবিকল বেড়াল পড়ল হাঁটু ভেঙে, পা আর হাতে চমৎকার ভর দিয়ে। এত অনায়াসে কাউকে এরকম নামতে দেখেনি গোপীনাথ। ব্যাগটা নিচে ফেলে সেও রেলিং ডিঙ্গল, তারপর নিজেকে ছেড়ে দিল উপর থেকে। মারিয়ার নকল করেই নামল সে, কিন্তু গোড়ালিয়ার হাতের কবজি ঝিনঝিন করে উঠল লাফের ধাক্কায়। দাঁতে দাঁতে একটা জোর ঠোপাঠুকিও হলো, তবু তেমন গুরুতর কিছু ঘটল না। মারিয়া তাকে ধরে তার গালে চকাশ করে একটা চুমু খেয়ে বলল, তুমি দারুণ লোক, এসো, ওই আমার বাইক। গোপীনাথ দেখল মোটর বাইকটা মোটেও মেইলি নয়, বেশ শক্তিশালী এবং বড়সড়। দুটো হেলমেট রাখা ছিল সিটের উপর। মারিয়া তাকে একটা পরিয়ে নিজেও পড়ল। শুরু থেকেই গোপীনাথ বুঝল মারিয়া বিপজ্জনক নিয়ে। গলিটা যে স্পিডে পার হলো তাতে গোপীনাথের হাত পা শিরশির করতে লাগলো। একটু আস্তে চালাও মারিয়া, এত স্পিড আমি হয়তো উড়ে যাব। মারিয়া একটা ডানমুখী মোড় নিয়ে স্পিড কমিয়ে ফেলল। এটা রোম, এখানে কি স্পিডে চালানো যায়? আচ্ছা, তোমার সম্মানে আমি স্পিড কমাচ্ছি, কিন্তু মনে রেখো আমাদের হাতে সময় নেই। দ্য ভিঞ্চি এয়ারপোর্ট পর্যন্ত মারিয়া বহুবার তার কথা ভঙ্গ করে মাঝে মাঝে এমন গতিতে চালালো যে গোপীনাথ মেয়েটাকে আঁকড়ে ধরে বসে থেকে ভাবছিল বোধহয় বাতাস তাকে উড়িয়ে নিয়ে যাবে পেছনে। কিন্তু তারা পৌঁছালো অবিশ্বাস্য কম সময়। নির্দিষ্ট টার্মিনালের বাইরে দাঁড়িয়েছিল জিনা, মুখে একটু উদ্বে। এসেছ, বাঁচা গেল। গোপীনাথ একটা অদ্ভুত আবেগ বোধ করল মেয়েটির প্রতি। কিছুক্ষণ আগেই এই জিনা এসেছিল তাকে সঙ্গ দিতে, কিন্তু তারপরেই মেয়েটা নিল ত্রাতার ভূমিকা। জীবনটাই অদ্ভুত। সে জিনার হাত আবেগে চেপে ধরে বলল, আমার জন্য তুমি এতটা করলে কেন? জিনা একটু হাসল, বলল, সুযোগ পেলে পরে বলবো। আমি তোমার ঋণ কিভাবে শোধ করব বলো তো? কেউ কারো কাছে ঋণী নয়, আমরা সবাই মানবতার জন্য যেটুকু পারি করি। জিনা, তুমি সিপটি ছেড়ে দাও। তুমি তো সামান্য মেয়ে মানুষ নও যে শরীর বেঁচে খাবে। যাদের শরীর ছাড়া কিছু নেই তারা কি করবে বলো তো? তোমার অনেক কিছু আছে জিনা, তুমি এক মহান নারী। জিনা হাসল। এরকম কথা এর আগে আমাকে কেউ বলেনি, তুমি প্রথম। এটা তোষামত নয়, আমি আমার সত্যিকারের মনের কথা বললাম। জানি, তোমার মুখ দেখে মনে হয় তুমি ধূর্ত নও। এ নাও তোমার টিকিট। গোপীনাথ তার চেক বই বের করে সই করল। জিনার হাতে দিয়ে বলল, কিছু বেশি টাকা আছে, নিও। জিনা অবাক হয়ে বলল, কেন? আমি চাই তুমি 7 দিন ছুটি নিয়ে কোথাও বেরিয়ে এসো। এটা এক বন্ধুর প্রীতি উপহার। জিনা চেকটা হাতে নিয়ে চোখ বড় বড় করে বলল, কিন্তু এ তো অনেক টাকা। গোপীনাথ মাথা নেড়ে বলল, বেশি নয় জিনা, মোটেও বেশি নয়। তুমি তো জানো না, মাত্র 24 ঘন্টা আগেও যখন মৃত্যুর মুখে বসে আছি তখন আমি উত্তরাধিকার খুঁজে পাচ্ছিলাম না। আমার টাকা পয়সা ভিলা গাড়ি কাকে দিয়ে যাব বলো তো? 5 ফুটে লুটে নিত সব। এখন আমার উত্তরাধিকারী নেই। আমি যদি মারা যাই আমারটা ভোগ করারও কেউ নেই। তা বলে এত টাকা? টাকার অঙ্কটা নিয়ে মাথা ঘামিও না, ওটা কিছু নয়। জিনা তাকে হঠাৎ কাছে টেনে নিয়ে গালে একটা চুমু দিয়ে বলল, তোমাকে ধন্যবাদ। গোপীনাথ আর একটা চেক তাড়াতাড়ি সই করে হাস্যমুখী মারিয়ার হাতে দিয়ে বলল, খুকি তোমাকে এটা দিচ্ছি কেন জানো? এটা খুশ। যত তাড়াতাড়ি পারো ওই মোটর বাইকটা ছেড়ে ফেলে দিয়ে একটা গাড়ি কিনে নাও। 2 চাকা বড্ড বিপজ্জনক জিনিস। চেকটার দিকে তাকিয়ে বিস্ময়ে একটা শীষ দিল মারিয়া। বলল, আমি জীবনে সঙ্গে এত টাকা দেখিনি। লজ্জিত গোপীনাথ বলল, বন্ধুর সামান্য উপহার। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গোপীনাথ ভিতরের দিকে পা বাড়িয়ে একবার ফিরে তাকালো। 2টি মেয়ে তার দিকে করুণ গম্ভীর মুখে তাকিয়ে আছে। গোপীনাথ মুখ ফিরিয়ে নিল, তার কান্না আসছে। মধ্যরাত্রির এখনো একটু দেরি আছে। সে বিমানবন্দরের বিবিধ বিধি অতিক্রম করে একসময় লাউঞ্জে পৌঁছে গেল। ডিসপ্লে মনিটর দেখল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট রাত 12:30 নাগাদ রোম ছেড়ে যাবে। গোপীনাথ একটা আরামদায়ক আসনে বসে গা ছেড়ে দিয়ে চোখ বুঝল। গত কয়েক ঘন্টায় তার উপর দিয়ে উদ্বেগ ও অশান্তির যে ঝড় বয়ে গেছে
তার ফলে সে গভীরভাবে ক্লান্ত, ভীষণ ক্লান্ত। কতক্ষণ কেটে গেছে কে জানে। গোপীনাথের একটু ঝিমুনিও এসেছিল। হঠাৎ কানের কাছে কে যেন পরিষ্কার বাংলায় বলল, বাহ, এই তো চাই। আপনি তাহলে এসে গেছেন? গোপীনাথ চমকে ওঠে, যাকে পাশের সিটে দেখল তার মতো অপ্রত্যাশিত লোক হয় না। তার শরীর হিম হয়ে গেল। পাশে বসে দাতা। চমকে গেলেন নাকি আপনি? আরে ভয় পাচ্ছেন কেন? সবকিছুর পেছনেই দান। তার মানে জিনা তো আমারই লোক। গোপীনাথ হা হয়ে গেল। আকস্মিক সাক্ষাৎকারের ধাক্কাটা সামলাতে গোপীনাথের কিছুক্ষণ সময় লাগল। লোকটা বাঙালি বটে, কিন্তু ঘটনাচক্রে এই লোকটাই ভিকিস মবের প্যারিস শাখার চায়, আর ভিকিস মব যে তার পরম শত্রু সেটার সন্দেহের অবকাশ রাখে না। গোপীনাথ তার অশান্ত হৃদয়যন্ত্রকে কিছুক্ষণ সময় দিল শান্ত হতে। তারপর স্তিমিত গলায় বলল, আকারা কি চান বলুন তো? দাদা একটু হেসে বলল, আমরা কি চাই তা তো আপনার অজানা নয়। আমার বন্ধু পল প্যারিসে আপনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল। X2003 সম্পূর্ণ কাউন্টার কম্পিউটার প্রিন্ট আউট। গোপীনাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আপনি কি সায়েন্টিস্ট? না, কিন্তু বন্ধু পল একজন ছোটখাটো বিজ্ঞান। গোপীনাথ মাথা নেড়ে বলল, X2003 কত বড় প্রজেক্ট তা আপনি জানেন না। পলকে আমি বুঝে বলেছিলাম অত বড় একটা কাজের হাজারো দিকের হদিস দেওয়া সহজ নয়। তাছাড়া আমি সাক্ষী ছেড়ে দিয়েছি। এখন তা আরো অসম্ভব। আপনি তো জানেন সাক্ষী আমাকে কিভাবে নজরবন্দি করে রেখেছিল। আপনি আমাকে উদ্ধার করেছেন। হ্যাঁ, তারপর আরও অনেক ঘটনা ঘটে গেছে। গোপীনাথ মাথা নেড়ে বলল, জিনা আপনার লোক আমি তা জানতাম না। জিনাকে আমার ভালো মেয়ে বলেই মনে হয়েছিল। কিন্তু আমাকে ওখান থেকে বের করে আনার নাটকটা করলেন কেন? আপনি বেনভুনিটি আর বাসিলোকে চেনেন কি? বাসিলোর নামটা শোনা। হ্যাঁ, বেনভুনিটিও বিখ্যাত লোক, প্রাক্তন বক্সার। একটা মাফিয়া দলের নিচু দলের অপারেটর। নির্বোধ কিন্তু ভয়ঙ্কর। আপনার উপর ওদের প্রতিশোধ নেওয়ার ছিল, কারণ রুমিং হাউস থেকে পালিয়ে এসে আপনি ওদের বিপদে ফেলেছিলেন। তাই নাকি? আমি এত কিছু জানতাম না। আপনি জিনার সঙ্গে পালিয়ে আসার মাত্র আধ ঘন্টা আগে আমি খবর পাই যে ওরা আসছে। জিনাকে সে মতো সংকেত পাঠাই, জিনা আপনাকে নিয়ে পালিয়ে আসে। জিনাকে কিভাবে সংকেত পাঠালেন? টেলিফোন তো বাজেনি। দাতা হাসল। ইলেকট্রনিক্স এর এই যুগে একজন বৈজ্ঞানিকের মুখে এই কথা? জিনার গলায় একটা সরু হার আছে, দেখেছেন তার লকেটে? গোপীনাথ মাথা নেড়ে বলল, বুঝেছি। এবার কি হবে? দাতা মাথা নেড়ে বলল, কিছু হবে না। আপনাকে আমি নির্ভয়ে কলকাতা পর্যন্ত এগিয়ে দিচ্ছি। কলকাতায় আপনি আপনার নিজস্ব ফ্ল্যাটে থাকবেন, কেউ বাধা দিবে না। সেখানে বসে ঠান্ডা মাথায় আপনি X2003 ব্লুপ্রিন্টটা তৈরি করবেন। অসম্ভব। জানি, আমরা আপনাকে সাহায্য করব। কিছু তথ্য আমরা আপনাকে দিচ্ছি, এগুলোকে লিঙ্ক আপ করা আপনার পক্ষে হয়তো সম্ভব। জিনিসটা একটা মারাত্মক পোর্টেবল ক্ষেপণাস্ত্র। আমরা তার সবটুকু জানতে চাই। সবটুকু না হলেও অনেকটাই আপনি জানাতে পারবেন। কলকাতায় কি আমি নিরাপদ? মৃদু একটু হেসে দাতা বলল, নিরাপত্তার গ্যারান্টি কে কাকে দিতে পারে বলুন তো? আপনি পারেন, কারণ আপনার অর্গানাইজেশনই আমাকে হুমকি দিয়েছিল। দাতা একটু চুপ করে রইল। তারপর বলল, আপনি বিজ্ঞানের মানুষ, নিজের কাজ নিয়ে থাকেন, পৃথিবীর অন্ধকার জগতের খবর রাখেন না। যদি রাখতেন তাহলে বুঝতেন অপরাধ জগৎটাও কি বিপুল। আপনি এই জগতে ঢুকলেন কেন? সেটাও আমার কাজ, তবে আমার পা দু নৌকায়, সেসব আপনি বুঝবেন না, বোঝার দরকারও নেই। আন্তর্জাতিক একটা অপরাধ চক্রের চাই একজন বাঙালি, এ যে আমি ভাবতেই পারি না। তাহলে ভাববার দরকার কি? ওসব না ভাবাই ভালো। বাঙালি একটা জ্ঞাতিসূচক পরিচয় মাত্র। মানুষকে কতভাবে বাঁচতে হয়। দাদা তার পাশে রাখা একটা চামড়ার ব্যাগ খুলে একটা ফাইল বের করল।
ফাইলটা তার হাতে দিয়ে বলল, এটা সঙ্গে রাখুন। কি এটা? এর মধ্যে আপনার সাধের X2003 তথ্যগুলো আছে। সাজিয়ে নেওয়া আপনার কাজ। আমার কলকাতার ফ্ল্যাটে কম্পিউটার নেই। দাতা অবাক হয়ে বলল, কে বলল নেই? আমি বলছি কলকাতায় খুব কম যাই, গেলেও বিশ্বাস নেই বলে কম্পিউটার রাখি না। ওসব ভাববেন না, আপনার ফ্ল্যাটে গেলে দেখতে পাবেন সেখানে একটা কম্পিউটার বসানো রয়েছে। গোপীনাথ হা করে দাতার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আপনি তো সাংঘাতিক লোক। বিনীতভাবে দাতা বলল, না না, আমি তেমন কিছু নেই। আসলে আমাদের অর্গানাইজেশনের হাত খুব লম্বা, তারা সব পারে। তা বটে। আর একটা কথা, সাকি কিন্তু জানে যে আপনি রুমিং হাউস থেকে পালিয়েছেন। তারা এটাও অনুমান করবে যে আপনি ইতালি ছাড়ার চেষ্টা করবেন। গোপীনাথ তটস্থ হয়ে পড়ল, তাই নাকি? সেটাই তো স্বাভাবিক। গোপীনাথ মাথা নেড়ে বলল, তা বটে। সুতরাং একটু সাবধানে থাকবে। কিরকম সাবধান? তা জানি না, সেটা নিজেই ঠিক করে নিবে। আপনি কি আমার সঙ্গে একই ফ্লাইটে যাবেন? মাথা নেড়ে দাতা বলল, না, আমি যাব অন্য জায়গায় অন্য কাজে। আপনার ভয় নেই, ভিগিজমম আপনার পিছু নেবে না। যতদিন আমাদের কথা শুনে চলবেন ততদিন নয়। আর সাক্ষী? সাকি একটা কোম্পানি, তারা তো গুন্ডামি করে না, কিন্তু প্রয়োজন হলে পেশাদার গুন্ডা লাগায়। তাদের গতিবিধি সম্পর্কে আমার ধারণা নেই। আমি শুধু আপনাকে সতর্ক করতে পারি। ধন্যবাদ। লম্বা ও সুপুরুষ লোকটা উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে তার কাঁধে একটা চাপ দিয়ে বলল, চলি। এটা আমার টার্মিনাল নয়, আমার ফ্লাইট অন্য টার্মিনালে। কখনো দেখা হয়ে যাবে হয়তো। গোপীনাথ কথা বলল না, শুধু হাতটা একবার তুলল। লোকটা দ্রুত পদক্ষেপে লাউঞ্জ পেরিয়ে কোন দিকে যে চলে গেল তা বুঝতে পারল না গোপীনাথ। কিন্তু লোকটার গতিবিধি যে অবাধ, তাকে সন্দেহ রইল না তার। আরো ৮ ঘন্টা বাদে প্লেনে ওঠার নির্দেশ ফুটে উঠল মনিটরে। খুব ধীরে উঠল গোপীনাথ, এগুতে লাগলো যন্ত্রের মতো, মাথায় চিন্তার ঝড়। যখন সিকিউরিটি গার্ড পেরিয়ে প্লেনের ভিতরে ঢুকলো, তখনও তার গভীর অন্যমনস্কতা কাটেনি। সাধারণত আইল সিট তার প্রিয়। আছে ইচ্ছা করে আইল সিট নেয়নি, নিয়েছে জানালার ধার। প্লেনের পিছনে প্রায় টয়লেটের কাছাকাছি। পিছনে মাত্র ২টো রো। অ্যাটাচি কেসটা পাশে নিয়েই বসল সে। ফাইলটা কোলের ওপর রেখে খুলল। কম্পিউটার প্রিন্ট আউট এবং মাইক্রোফিল্মের অনেক কিছুই জোগাড় করেছে এরা। ফাইলটা বন্ধ করে অ্যাটাচি কেসটা খুলে ভিতরে ঢুকিয়ে দিল সে। কেসটা সিটে তার শরীর ঘেঁষে দাঁড় করিয়ে রেখে সে বসল। গভীর রাত। প্লেনে অনেক ভারতীয় যাত্রী। বাংলা কথাবার্তাও শুনতে পাচ্ছে সে, কিন্তু তার ভারতীয়ত্ব অর্থমিত্র। দীর্ঘকাল বিদেশে বসবাসের ফলে বাঙালি বা ভারতীয় দেখলে আজকাল আর হামলে পড়তে ইচ্ছে যায় আসে না। পাশের সিট দুটো খালি ছিল। একজোড়া স্বামী স্ত্রী এসে বসলো এবং গোপীনাথ খুব অস্বস্তি বোধ করতে লাগলো, কারণ দুজনই বাঙালি। মহিলাটির শাড়ি পরা, শীতের শীত। সে বাঙালি টের পেলেই আলাপ জমানোর চেষ্টা করবে। গোপীনাথ ঘুমের ভান করে সিটে এলিয়ে রইল। হঠাৎ শুনতে পেল মহিলাটি তার স্বামীকে খুব চাপা গলায় বলল, হ্যাঁ ও ভদ্রলোককে বললে জানালার পাশের সিটটা ছেড়ে দিবে না? আরে না, ওসব বলতে গেলে রেগে যাবে হয়তো। রাখবে কেন? ভালোভাবে বললে ঠিক ছেড়ে দিবে। মুখ দেখে তো ভালো লোকই মনে হয়। মনে হয় বাঙালি। তোমার মাথা। জানালার পাশে বসে দেখবেই বাকি, বাইরের কিছু দেখা যায়? আহা, চাঁদ উঠেছে দেখনি? জানালার পাশে বসে জ্যোৎস্না দেখব? দেখতে হবে না, ঘুমিয়ে পড়ো তো। গত ২০ দিনে অনেক কিছু দেখেছো, জ্যোৎস্নাটা বাদ দাও। অনেক কিছু না হাতি। প্যাকেজ স্টোরি কি কিছু দেখা যায়? লুভর মিউজিয়ামটার মাত্র একদিন নিয়ে গেলে, রোমও তো কিছুই দেখা হলো না। আচ্ছা আচ্ছা, পরে আবার আসা যাবে। আর এসেছো, এবার আসতেই কত সাদাসাদি করতে হয়েছে। ছেলে মেয়েকে রেখে বিদেশ বেড়াতে আমার ভালো লাগে না বলে আপত্তি ছিল। ওরা এখন বড় হয়ে গেছে, অত চিন্তা করো কেন বলতো? পুরুষ মানুষ হয়ে। আমার মন তোমার মতো শক্ত নয়। মহিলা বললেন,
এরা কিন্তু আমাদের খুব কষ্ট দিয়েছে। এরকম জানলে এদের সঙ্গে আসতামই না। খেতে গিয়েই তো সব টাকা ফুরিয়ে গেল। মার্কেটিংই হলো না। আর মার্কেটিং, ইউরোপে যা জিনিসের দাম, ওসব মার্কেটিং দেশে করলে 10 ভাগের 1 ভাগ দামে পাওয়া যেত। ওগো ভদ্রলোক বোধহয় ঘুমোয়নি, হাঁটু নাড়ছেন। বলবে, আরে না, প্লেনে যে যার সিট বেছে নেয়, বললে রেগে যাবে। আমি বাজি ফেলতে পারি, ভদ্রলোক বাঙালি। বাঙালিরা তো আরো প্রতিবাদী হবে। দেখ, তুমি কোনো কাজের নাও। গোপীনাথ আর পারল না। চোখ খুলে সোজা হয়ে ভদ্রমহিলার দিকে চেয়ে বলল, আসুন, আপনি এই সিটে এসে বসুন। মহিলা জিভ কেটে হেসে ফেললেন। এমা, আপনি আমার সব কথা শুনতে পেলেন নাকি? না না, একদম শুনতে পায়নি। কিন্তু আকাশে আজ যে জ্যোৎস্নাটা উঠেছে, সেটা মনে হয় এক্সক্লুসিভলি মহিলাদের জন্য। আসুন, লজ্জার কিছু নেই। একটু নানা করে ভদ্রলোক আর ভদ্রমহিলা জানালার দিকে সরে গেলেন। গোপীনাথ আইল সিটে বসল। ওদের ক্যাবিনেটে অ্যাটাচি রাখতে ভরসা পাচ্ছে না, পাশেই রাখল। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি কি এনআরআই? কি করে বুঝলেন? বোঝা যায়। হ্যাঁ, আমি এনআরআই বটে। আমার নাম গৌরাঙ্গ গাঙ্গুলি। আমি গোপীনাথ বসু। কোথায় থাকেন? রোমে। 2-4 কথা আলাপ জমে উঠছিল, কিন্তু এ আলাপটা খুব একটা চাইছিল না গোপীনাথ। তার চারদিকে নজর রাখা দরকার। সে আর চোখে ভিতরটা দেখে নিয়েছে, সন্দেহজনক কিছু দেখতে পায়নি। সামনের দিকে কয়েকজন বিদেশি আছে বটে, কিন্তু তারা মাফিয়া কিনা কে বলবে। গৌরাঙ্গ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ল। কেবিন লাইটগুলো নিভে গেল একে একে। প্লেন ভেসে চলেছে আকাশের অনেক উপর দিয়ে। আজ গোপীনাথের ঘুম আসবে না। সে মাথাটা এলিয়ে রেখে চোখ বুজে রইল। সামনে অনিশ্চিত একটা সময়। সে নিজের পরিস্থিতি বুঝতে পারছে না। ঘণ্টাখানিক বাদে হঠাৎ সে একটু চমকে উঠল। সামনের 4টে রোর আগে একটা লম্বা লোক আধো অন্ধকারে হঠাৎ উঠে দাঁড়ালো। লোকটা বিদেশি। লোকটা পিছনের দিকে আসছে। অ্যাটাচি কেসটা শক্ত করে চেপে ধরল গোপীনাথ। লোকটা তাকে পেরিয়ে টয়লেটের দিকে চলে গেল। একটু বাদে ফিরে গেল নিজের সিটে। গোপীনাথ ভাবল, আমার কি রজ্জুতে সর্বভ্রম হয়েছে? হচ্ছে। ঘড়িতে যখন রাত 3টে, তখনই পূর্ব দিগন্তে সূর্যোদয় ঘটে গেল। প্লেনের ভিতরটা ঝলমল করে উঠল সকালের আলোয়। গৌরাঙ্গ একটা হাই তুলে বলল, সকাল হয়ে গেল বুঝি? হ্যাঁ, আমরা পূব দিকে যাচ্ছি তো, তাই। বেশ মজার ব্যাপার। আচ্ছা, এরা ব্রেকফাস্ট কখন দেবে? দেবে। লোকটা টয়লেটে গেল। মহিলা অঘরে ঘুমাচ্ছে। এরা কষ্ট করে ইউরোপ ভ্রমণ করে এলেন প্যাকেজ ট্যুরে। এই ট্যুরগুলো মধ্যবিত্ত বাজেটে বাধা থাকে বলে খানিকটা কষ্ট হয়। গোপীনাথ খুব সন্তর্পণে চারদিকটা দেখল। টয়লেটে যাওয়া দরকার, কিন্তু অ্যাটাচি কেসটা কারো জিম্মায় না দিয়ে যায় কি করে? একটু অপেক্ষা করার পর গৌরাঙ্গ ফিরলে সে বিরতভাবে বলল, দয়া করে অ্যাটাচি কেসটা একটু নজরে রাখবেন, আমি টয়লেট থেকে আসছি। গৌরাঙ্গ অবাক হয়ে বলল, উড়ন্ত প্লেন থেকেও চুরি চুরি হয় নাকি? গোপীনাথ একটু লজ্জা পেল। বাস্তবিক প্রস্তাবটাই অবাস্তব। মৃদু হেসে বলল, কত কি হয়। গৌরাঙ্গ বলল, আমার অবশ্য ইন্টারন্যাশনাল ফ্লাইটের তেমন অভিজ্ঞতা নেই। ঠিক আছে, আপনি যান। টয়লেট থেকে যখন ঘুরে এলো গোপীনাথ, তখন 12-13 মিনিট কেটেছে। এসে দেখল অ্যাটাচি নেই, গৌরাঙ্গ নেই, শুধু মহিলাটি ঘুমোচ্ছেন। আতঙ্কে খানিকক্ষণ স্ট্যাচু হয়ে রইল গোপীনাথ। তারপর ভদ্রমহিলাকে হাঁটুতে ঠেলা দিয়ে জাগিয়ে হিংস্র গলায় বলল, আপনার হাজবেন্ড কোথায়? মহিলা ভয় পেয়ে সোজা হয়ে বলল, জানি না তো, আমি তো ঘুমোচ্ছিলাম। সর্বনাশ বলে গোপীনাথ সামনের দিকে দ্রুত পায়ে ছুটে গেল। উড়ন্ত প্লেন থেকে কেউ কখনো পালাতে পারেনি, সুতরাং লোকটাকে ধরা যাবেই। ধরা গেল সহজেই। গৌরাঙ্গ গাঙ্গুলি খাবারের ঘরের সামনের প্যাসেজে দাঁড়িয়ে একজন এয়ার হোস্টেসের সঙ্গে গল্প করতে করতে কফি খাচ্ছে। গোপীনাথের অ্যাটাচি কেস তার ডান হাতে। গোপীনাথ গিয়ে তার হাত থেকে প্রায় ছিনিয়ে নিল সেটা। আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বিড়াল সাদা বিড়াল, পর্ব 10।